কম্পাস ও বিহানের সঙ্গে হাত মিলিয়ে অভিজ্ঞান দত্তের মুখোমুখি দাঁড়ালো মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ফোন করে ডক্টরকে, আর ডক্টরকে ফোন করে সবকিছু বলার পরে দেখা যায় হঠাৎই কম্পাসের জুতোটা ছিঁড়ে যায়। এটা দেখে বিভ্রান্ত হয়ে পড়ে কম্পাস। কম্পাস বলতে থাকে, এখন আমি কি করব, বুঝতে পারছি না আমার কি করা উচিত। এভাবে আর কত আমি কষ্ট করব। চারপাশটা আমার কেমন অন্ধকার হয়ে আসছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একটার পর একটা আমার আমার বিরুদ্ধে প্রাচীর উঠে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার কি করা দরকার। এরপরে দেখা যাবে এইদিকে বিহান প্রান্তিককে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে প্রান্তিককে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এরপরে মোনালিসা দেখা যায় বলতে থাকে, প্লিজ বিহান একটু তাড়াতাড়ি করো না, ওনার দেখো প্রচন্ড ব্লিডিং হচ্ছে। এভাবে যদি ব্লিডিং হয়ে থাকে তবে তো ওনার সমস্যা হবে, তাই না? তখন দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, কেন কেন এতটা বাড়াবাড়ি করছো বলো তো, বলো তো, এতটা তো কিছু হয়নি যার জন্য এতটা বাড়াবাড়ি করা লাগবে। তখন এই কথা শুনে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, কিছু হয়নি মানে? অনেক কিছু হয়েছে, কিছু হয়নি তার আবার বলার কিছু আছে নাকি? মাথা থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে আর বলছেন কিচ্ছু হয়নি। এই বলেই নিজের আঁচল থেকে কাপড় ছিঁড়ে প্রান্তিকের মাথাটা বেঁধে দেয়। এটা দেখে দেখা যায় বিহান অবাক হয়ে যায়। এদিকে ঋতুজা ফোন করে, বিহান ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতেই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার বিহান, ওদিকের কি খবর? তখনই বিহান বলে, মা, আমি বুঝতে পারছি না যে কিভাবে ওরা কোচিং সেন্টারটাতে তালা লাগিয়ে দিল। আমি আমি জানি এই সবকিছু অভিজ্ঞান দত্তের কাজ। এই অভিজ্ঞান দত্ত ছাড়া কেউ কোনো দিনও করতে পারে না। এ কথা শুনে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আমি ছাড়বো না, আমি কোনোভাবেই ছাড়বো না। আমি এখন কোর্টে মুভ করব। ওর জন্য আমাকে কোর্টে মুভ করতে হবে। ওই অভিজ্ঞান দত্ত অনেক অনেক চেষ্টা করেছে আমাদের বিপদে ফেলার জন্য, আর সহ্য হচ্ছে না। অনেক সহ্য করেছি, এবার আমাদের রুখে দাঁড়াতে হবে। আর কত সহ্য করব বলো তো? এরপরে দেখা যাবে আর সহ্য করতে পারছি না। এরপরে বিহান বলতে থাকে, ঠিক আছে মা, তুমি দেখো কিছু করা যায় কিনা। তুমি কোর্টে মুভ করো, কোর্টে মুভ করার চেষ্টা করো। ওদেরকে বোঝাতে হবে যে ওরা যা চাইছে সেটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ কারণ এদিকে দেখা যাবে প্রান্তিক মোনালিসার এই কাণ্ড দেখে অবাক হয়ে মোনালিসার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, সত্যি মেয়েটা মেয়েটা একদম অদ্ভুত, মেয়েটাকে একদম অদ্ভুত দেখতে, একদম সাদাসিধে সরল সরল মনে হয়, কিন্তু কিন্তু সত্যি অনেক অনেক দুষ্টুমি করেছে আগে। সত্যি ওর দাদুর কথাতে ও এমনটা করেছে। ও দাদুর বুদ্ধিতে থাকলে মেয়েটার জীবন একদম নষ্ট হয়ে যেত। এ কথা শুনে দেখা যাবে এদিকে বিহান কথা বলতে থাকে ঋতুজার সঙ্গে। ঋতুজা বলতে থাকে, প্রান্তিকের কি খবর? তখনই ঋতুজাকে বিহান বলে, প্রান্তিক দাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না। এরপরে ফোন কেটে দিলে তখনই ঋতুজা বলে, আমি আপনাকে ছাড়বো না মিস্টার অভিজ্ঞান দত্ত। আপনার কারণে আমার পরিবারটা এতটা সাফার করছে, আমার পরিবারটা এতটা এতটা কষ্ট পাচ্ছে। আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্তের পাঠানো সাংবাদিকরা কম্পাসকে ঘিরে ধরে আজে বাজে প্রশ্ন করতে শুরু করে। কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে কিন্তু কোনো উত্তর দেয় না। ঠিক তখনই বিহান এসে চিৎকার করে বলতে থাকে, আপনাদের লজ্জা করে না? একা একটা মেয়েটাকে রাস্তায় দাঁড় করিয়ে এভাবে হেনস্থা করছেন। সত্যিই আপনাদের দেখলে আমার গা ঘিন ঘিন করে। আপনারা এতটা 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 বাজে হতে পারেন আমার জানা ছিল না। আপনারা তো এক একটা সাংবাদিক, তাই না? আপনারা তো মানুষের জীবন নিয়ে কাহিনী লেখেন, কিন্তু না জেনে অযথা এই মেয়েটার জীবনটা কেন ধ্বংস করে দিতে চাইছেন আপনারা? এরপরে দেখা যাবে সবাই চলে গেলে তখনই কম্পাস বিহানকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে এসব। আমার আমার একদম ভালো লাগছে না বিহান স্যার। আমি আমি কোনোভাবে বুঝতে পারছি না আমি কি করব বলুন তো। আমার তো কোনো কিছু করার মতো কোনো পথ খুঁজে পাচ্ছি না। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, কম্পাস তুমি দাঁড়াও, আমি আসছি। এদিকে দেখা যাবে রশ্মিকা ক্যাফেতে এসে বসে আছে আর মনে মনে বলছে, আমি কি করব এখন? আমার তো কিছু একটা করা দরকার। এভাবে আমি এভাবে আমি কোনোভাবেই থাকতে পারবো না। আমাকে আমাকে যদি কেউ এসএমএস করতে শুরু করে কিংবা ফোন করতে শুরু করে তখন কি হবে? এরপরে সেনাপতি সেখানে এসে বসে বলে, রশ্মিকা এসেছো তুমি, তবে আসতে পারলে? তখনই রশ্মিকা বলে, হ্যাঁ আসতে পেরেছি। আমি বাড়িতে বাড়িতে বলেছি যে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আসলে আমি সবাই তো কিছু জানে না, তাই আমাকে কেউ বাধা দেয়নি। এরপরে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে,
জানো সেনাপতি, আমার কতটা কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে। আমি আমি কোনোভাবে মেনে নিতে পারছি না, সবটা কেমন একদম স্তব্ধ হয়ে গেছে। আমি আমি কি করব কোনোভাবে বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস বলতে থাকে, আমার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। চারপাশটা কেমন একদম গিলে খাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কেমন পাথরের দেওয়ালের মতো লাগছে। ঠিক তখনই বিহান জুতো কিনে এনে বলতে থাকে, কম্পাস, জুতোটার তো কি অবস্থা, এই জুতো নিয়ে কি তুমি হাঁটতে পারবে, এতটা পথ চলতে পারবে? তাই জুতো কিনতে গিয়েছিলাম। এদিকে প্রান্তিক মোনালিসার হাত ধরে বিহান ও কম্পাসকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দেখতে পাই বিহান নিজের হাতে কম্পাসকে জুতো পরিয়ে দিচ্ছে। এটা দেখে খুশি হয়ে যায় মোনালিসা ও প্রান্তিক। মোনালিসা বলতে থাকে, সত্যি সত্যি কম্পাস আর বিহানের জুটিটা অনেক ভালো। আমি আমি আগে বুঝতে পারিনি, তখন আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি আমি বুঝতে পারিনি, না বুঝে ওদের সঙ্গে এতটা এতটা বাড়াবাড়ি করেছি, এতটা অন্যায় করেছি। এদিকে সেনাপতি বলতে থাকে, চিন্তা করো না রশ্মিকা, আমি সবটা ঠিক করে দেব, সবটা ঠিক করে দেব। তখনই রশ্মিকা বলে, তুমি তো আমার বিপদে আমার বন্ধুর মতো কাজ করেছো। আমাকে অন্য কেউ হয়তো বা বিশ্বাস করতো না, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করেছো। সর্বপ্রথম তোমার চোখে ছবি পড়ায় তুমি আমাকে সবটা জানিয়েছো, এবং তুমি বিশ্বাস করেছো যে এই ছবিগুলো আমার নয়, এগুলো এগুলো এআই দিয়ে এডিট করানো। এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, আমি জানি তুমি এসব কিছু করতে পারো না, তাই আমি এসব কিছু বিশ্বাস করিনি রশ্মিকা। তখনই রশ্মিকা বলে, থ্যাংক ইউ সেনাপতি, থ্যাংক ইউ। তুমি যে আমাকে এতটা বিশ্বাস করবে আমি ভাবতেও পারিনি। এরপরে দেখা যাবে সেনাপতি মনে মনে বলতে থাকে, আমি সবটা করলাম, আমি ওর বিশ্বাসটা অর্জন করলাম। সত্যি সেনাপতি, তুই পারিসও বটে। এই মেয়েটাকে একদম একদম তুই হিপনোটাইজ করে নিতে পেরেছিস। এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত মুন্নার দলকে ফোন করে, আর সেখানে ফোন করে দেখা যায় সবকিছু জানার চেষ্টা করে। তখন তখন সবকিছু ছেলেগুলো বলতে থাকে আর বলতে থাকে, স্যার কোনো চিন্তা করবেন না, সমস্ত কাজ হয়ে গেছে, কোনো রকম কোনো ঝামেলা নেই। তখনই এ কথা শুনে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, অনেক ভালো হয়েছে, টাকা পেয়ে গেছো, এবার এবার নিজেদের মতো এখান থেকে আন্ডারগ্রাউন্ডে চলে যাও। তখনই ছেলেগুলো বলতে থাকে, ঠিক আছে, আমি আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। এরপরে ফোনটা কেটে দিয়ে দলবল নিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবে ছেলেগুলো। এরপরেই এরপরে দেখা যাবে ছেলেগুলো বলতে থাকে, সত্যি স্যার যে আমাদের টাকা দিয়েছে, টাকা দিয়ে আমরা অনেকদিন আন্ডারগ্রাউন্ডে থাকতে পারবো। এদিকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, সমস্ত কিছু আমাদের ফ্লেভারেই চলছে, আমরা যেভাবে যেভাবে চাইছি সেভাবেই হচ্ছে। আমাদের আমাদের সঙ্গে হওয়া ঘটনাগুলো একদম একদম ঠিকঠাকই হচ্ছে, তাই না মুক্তি? তখনই মুক্তি বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছেন মিস্টার অভিজ্ঞান বাবু। ঠিক তখনই দেখা যাবে কোচিং সেন্টারে পাঠানো লোকটি ফোন করে বলতে থাকে, ম্যাম, আপনি যেভাবে যেভাবে বলেছিলেন সেভাবেই কাজটা হয়েছে। ওদের কোচিং সেন্টারটাই তালা পড়ে গেছে, ওরা আর এখন চাইলেও কোনোভাবেই কোচিং সেন্টারটা খুলতে পারবে না। এই কথা শুনে খুশি হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, ভালো একটা খবর দিলে, যে খবর শুনে আমার কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তখনই লোকটি বলে, হ্যাঁ ম্যাম, এদিকে সমস্ত কিছু ঠিকঠাকই চলছে। এরপরে দেখা যাবে মুক্তি অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, এদিকে কোচিং সেন্টারের কাজটাও ঠিকঠাক ভাবেই হয়েছে, চিন্তা করবেন না অভিজ্ঞান বাবু, সবকিছু একদম ঠিকঠাক এগোচ্ছে, আমরা যেভাবে যেভাবে চাইছি সেভাবে এগোচ্ছে। আর ওদিকে ওদিকে আমাদের সেনাপতিটাও নিজের কাজটা সম্পূর্ণ করে নিয়েছে। সেনাপতিও নিজের কাজ একদম ঠিকঠাক ভাবে করছে। ও আর রশ্মিকা সেখানে পৌঁছে গেছে। ওখানে পৌঁছে গিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলছে। আমার বিশ্বাস সেনাপতি আজকেই ওকে পটিয়ে নিতে পারবে, আজকে রশ্মিকাকে নিজের নিজের দলে নিয়ে আসবে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, অনেক খেলা খেলেছেন আপনারা, আর নয় মিস্টার অভিজ্ঞান দত্ত, আপনারা অনেক অনেক জারিজুরি করেছেন, এবার বন্ধ করুন। এভাবে বেআইনি ভাবে কাজ করে কোনো কিছু করা যায় না, অনেক তো বেআইনি কাজ করলে, তাই না? তখন দেখা যাবে এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি এখানে কি করছো কম্পাস? তখনই কম্পাস বলে, আমি এখানে কি করছি আমি তোমাকে বলছি দাদু, তুমি যে অন্যায়গুলো করছো সে অন্যায়গুলো তোমার ঠিক হয়নি। তুমি বেআইনি ভাবে আমাদের কোচিং সেন্টারটা বন্ধ করে দিয়েছো, তুমি বেআইনি ভাবে প্রান্তিক বাবুর বস্তি পুড়িয়েছো। তখনই বিহান বলতে থাকে, আপনাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। আপনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না মিস্টার অভিজ্ঞান দত্ত, আপনাকে দেখে আমার অবাক লাগছে, আপনি কি করে পারেন এরকমটা করতে? তখনই কথা শুনে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কই না তো, আমি তো সেরকম কিছু করিনি। তখনই দেখা যাবে এ কথা শুনে
এ কথা শুনে বিহান বলতে থাকে, আপনার তো লজ্জা পাওয়া দরকার, আপনার লজ্জা করা উচিত, আপনি লজ্জা পাচ্ছেন না? লজ্জা তো পাওয়া দরকার ছিল, তাই না? তখন দেখা যাবে অভিজ্ঞান দত্তকে বিহান বলতে থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমরা আমাদের কোচিং সেন্টারটা আবার চালু করে দেখাবো। আমরাও কোর্টে মুভ করব। আপনি ভুলে যাচ্ছেন যে আমার মাও হয়তো বা একজন উকিল, আমার মাও কিন্তু একজন উকিল, এই কথাটা মাথায় রাখবেন। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি এখানে এখানে কেন অযথা এরকম চিৎকার চেঁচামেচি করছো? ঠিক তখনই প্রান্তিক মোনালিসার হাত ধরে এসে বলতে থাকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আপনার আপনার নাতনির কি অবস্থা? আর আপনি আপনি বস্তিতে গুন্ডা পাঠিয়েছিলেন, আপনি একবারও ভাবেননি যে ওখানে আপনার নাতনি আছে। আপনার গুন্ডাগুলো আপনার নাতনির শরীরে হাত দিতেও দুবারও ভাবেনি। আপনার নাতনিকে ওরা অ্যাটাক করেছিল। কি মনে হয়েছিল আপনার যে শুধুমাত্র প্রান্তিককে আর প্রান্তিকের বস্তির লোকজনকে কি মারধর করে সেখান থেকে চলে আসবে? কিন্তু না, ওরা ওরা হিতে বিপরীত করেছে। আপনার নাতনিকেও মারতে ওরা দুবারও ভাবেনি, আপনার নাতনির শরীরেও টাচ করেছে ওরা। এ কথা শুনে দেখা যাবে অভিজ্ঞান দত্ত অবাক হয়ে যায়। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ দাদু, ও একদম ঠিক বলছে। তোমার 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 পাঠানো গুন্ডাগুলো আমাকে মেরেছে। তুমি তুমি এমনটা করেছো দাদু, আমি ভাবতে পারছি না যে তুমি তুমি গুন্ডা পাঠিয়েছিলে। আমি বুঝতে পারছি না যে তুমি কি চাইছো। তখনই অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে, মোনালিসা, তুমি ওই ছেলেটার হাত ধরে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলেটার হাত ছেড়ে দাও বলছি। এই বলে মোনালিসাকে টানতে টানতে নিজের কাছে নিয়ে যায় আর বলতে থাকে, আমি আমি ওকে কোনোভাবে এখান থেকে বেরোতে দেব না। এখান থেকে প্রান্তিক কোনোভাবে বেরোতে পারবে না, আমি বলে দিলাম। তখনই দেখা যায় বিহান বলতে থাকে, আমি আপনাকে বলছি, একবার প্রান্তিক বাবুর গায়ে হাত দিয়ে দেখুন না, আপনার হাত একদম ভেঙে ঘুরিয়ে দেব। তখন আর আমি নিজে কোনো ছোট বড় বুঝবো না। সবসময় আপনাকে সম্মান করে এসেছি, শুধুমাত্র বয়সে বড় বলে। এখন এখন এই কথাটা মাথায় রাখবেন। এ কথা শুনে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আচ্ছা, তোমরা তোমরা আমাকে চ্যালেঞ্জ করছো? তখনই মোনালিসা বলে, দাদু, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আর একটা কথা মাথায় রাখবে, আমি তোমাকে বলে যাচ্ছি যে আমি তোমাকে বলছি, তুমি যদি নেক্সট টাইম নিজেকে না সামলাও, যদি আরো ভুলভাল কিছু করার চেষ্টা করো, তবে আমি বিহান, কম্পাস ও প্রান্তিকের সঙ্গে মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এ কথাটা মাথায় রেখো। তুমি যে এমন একটা জঘন্য কাজ করতে পারো ভাবতে পারিনি। কেন করেছো এমন বলো তো? তুমি কেন লোক পাঠিয়েছিলে জানো? ওরা আমাকে ধাক্কা মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। প্রান্তিক বাবুর মাথা ফাটানো হয়েছে। প্রান্তিক বাবুর মাথা থেকে কতটা ব্লিডিং হয়েছে তোমার কোনো ধারণা আছে? ওরা ওরা আমার মাথাতেও মেরেছিল, আমাকেও মেরেছিল। তুমি ভাবতে পারছো যে তোমার নাতনিকে তুমি ভালোবাসো, সে নাতনিকে তোমার পাঠানো গুন্ডারাই মেরেছে, সেটা তুমি মেনে নিতে পারবে? এ কথা শুনে তখন কম্পাস হাতে তালি দিতে থাকে আর বলতে থাকে, সত্যি মোনা ম্যাডাম, আজকে তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। তুমি যে এভাবে অভিজ্ঞান দত্তের মুখের সামনে কথা বলতে পারবে, এটা আমার কখনো ধারণা ছিল না। সত্যি প্রান্তিক দা, তুমি কিন্তু মোনালিসাকে অনেক অনেক শুধরে দিয়েছো। ও কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে। এভাবে মানুষের মতো মানুষ তৈরি হয়েছে ভাবতে আমার অবাক লাগছে। তখনই মোনালিসা বলে, কম্পাস, তুই আমাকে এভাবে বলতে পারিস না, আমারও ইচ্ছে হয় ভালোভাবে বাঁচার। তখনই কম্পাস বলতে থাকে, শোনো মোনা ম্যাডাম, এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তোমারই ভালো হবে, বুঝতে পেরেছো? তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, দেখো দাদু, কম্পাস কম্পাস কত ভালো করে বাঁচছে, ওকে সবাই মিলে কত বাহবা দিচ্ছে, মাথায় তুলে রাখছে। আর আমাকে আমাকে কেউ কখনো ভালোবাসে না। সবাই আমাকে দেখে ভয় পায়। সবাই আমাকে আমাকে দুঃসায় করে। আমি বুঝতে পারছি না যে তুমি কি চাইছো বলো তো। এরপরে দেখা যাবে মোনালিসা বলে, দাদু, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, এবার এসব বন্ধ করো। আমি ওই বস্তিতে খুব ভালো আছি। আমি আমি প্রান্তিক বাবুর সঙ্গে খুব সুখে আছি। প্লিজ তুমি আমাকে নিয়ে ভেবো না। আমাকে ওই বস্তি থেকে বের করার চেষ্টা করো না, কারণ আমি নিজে ওখান থেকে আর বেরোবো না। তাই আমি তোমাকে বলছি দাদু, এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝতে পারো আর আমাকে শান্তিতে থাকতে দাও। তখন এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি বলছো এসব তুমি? মোনা, তুমি ভেবেচিন্তে কথা বলছো তো? তুমি থাকবে ওই বস্তিতে? তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ, কেন নয়, আমি ওই বস্তিতেই থাকবো। তাই তোমাকে আমি বলছি, তুমি প্লিজ এবার এসব বন্ধ করো, না হলে আমার থেকে খারাপ কেউ